হাই ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমরা টপিক দেখতেই পাচ্ছ যে আমরা আজকে ড্রাগ ডিস্ট্রিবিউশন আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম ড্রাগ অ্যাবজর্পশন। তো আমি কি বলেছিলাম, জেনারেল ফার্মাকোলজি শুরু করেছি, তার মধ্যে ফার্মাকোকাইনেটিক্স একটা টপিক, ঠিক আছে। তার মধ্যে যে চারটা আমরা প্রসেস পড়েছিলাম, ড্রাগ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন, এই চারটার মধ্যে আগের ভিডিওতে আমরা ড্রাগ অ্যাবজর্পশন পড়িয়েছিলাম এবং তার সাথে কিছু রিলেটেড কিছু জিনিস পড়িয়েছিলাম। তো আজকের ভিডিওতে সেকেন্ড যে প্রসেসটা ড্রাগ ডিস্ট্রিবিউশন সেটা পড়াবো, আর তার সাথে এর সাথে আর কিছু জিনিস আছে ছোটোখাটো, সেগুলোও আমরা আজকে এই ভিডিওতে ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। তো ড্রাগ ডিস্ট্রিবিউশন কি সেটা আমরা আগে জেনে নিই। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিভার্সিবল ট্রান্সফার অফ ড্রাগস বিটুইন বডি ফ্লুইড কম্পার্টমেন্টস। ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি হয়েছিল, সেক্ষেত্রে কি হচ্ছিল না, আমরা যে রুটে ড্রাগকে দিই না কেন, সে রুট থেকে ড্রাগটা কোথায় এসেছিলো, ব্লাড সার্কুলেশনে এসেছিলো, ঠিক আছে, সিস্টেমিক সার্কুলেশন এসেছিলো। তো এক্ষেত্রে ড্রাগ ডিস্ট্রিবিউশনে বলা হয়েছে যে ওই সিস্টেমিক সার্কুলেশনে অ্যাবজর্পশনের মাধ্যমে আসার পরে ওই সিস্টেমিক সার্কুলেশনে বডির যে কোনো ফ্লুইডে, ওই সিস্টেমিক সার্কুলেশন মানে ব্লাড থেকে বডির যে কোনো ফ্লুইডে ওই ড্রাগের যে যাওয়াটাকে, ঠিক আছে, ওটাকে আমরা বলছি ড্রাগ ডিস্ট্রিবিউশন। মানে এবার এটা হচ্ছে রিভার্সেবল হতে পারে। ওকে, রিভার্সেবল কেন বলা হচ্ছে, কারণ যেরকমভাবে সিস্টেমিক সার্কুলেশন থেকে মানে ব্লাড থেকে ড্রাগ ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বডির বিভিন্ন বডি ফ্লুইডে যেতে পারে, সেরকম বডি ফ্লুইড থেকে আবার ব্লাডেও আসতে পারে। এই জন্য এটাকে আমরা বলছি রিভার্সেবল। বুঝতে পারলে তো? তো ড্রাগ ডিস্ট্রিবিউশনটা কি, তারপরে হচ্ছে ড্রাগ এই যে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এটা বলার আগে তোমাদের এই জিনিসটা আগে এই চারটা আমি তোমাদের বলে রাখি। তো এটা হচ্ছে টিবিডব্লিউ মানে হচ্ছে টোটাল বডি ওয়াটার। যদি একটা অ্যাজিউম করো, মনে করো একটা 70 কেজি পেশেন্ট, ঠিক আছে, একটা 70 কেজি মানুষের টোটাল বডি ওয়াটার হবে 42 লিটার। ওকে, তো টোটাল বডি ওয়াটার 42 লিটারের মধ্যে এক্সট্রা সেলুলার যে ফ্লুইড থাকে সেটা হচ্ছে 14 লিটার, আর হচ্ছে ইন্ট্রাসেলুলার যেটা ফ্লুইড আছে সেলের ভিতরে সেটা টোটাল থাকবে 28 লিটার। এটা হচ্ছে একটা 70 কেজি আমি যদি একটা মানুষকে ধরি, তার ক্ষেত্রে টোটাল বডি ওয়াটারটা 42 লিটার হবে। তার মধ্যে হবে এক্সট্রা সেলুলার 14 লিটার, ইন্ট্রাসেলুলার ফ্লুইড 28 লিটার। তো এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা থাকে সেটা তিনটা জায়গায় থাকে আর কি শরীরের মধ্যে। প্লাজমাতে বেসিক্যালি 3 লিটার মতন থাকে। ইন্টারস্টিসিয়াল ফ্লুইড কম্পার্টমেন্ট মানে হচ্ছে দুটো সেলের মধ্যবর্তী যে স্পেসটা, তার মধ্যে যে ফ্লুইডটা থাকে সেটা প্রায় 10.5 লিটার। আর হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড কম্পার্টমেন্ট মানে হচ্ছে এই যে সাইনোভিয়াল ফ্লুইড, সেই সব পজিশনে যে ফ্লুইডগুলো থাকে সেটা বেসিক্যালি 0.5 লিটার হয়, ঠিক আছে। তো এটা আমি তোমাদের বলে রাখলাম, কেন বুঝতে পারবে। তো অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন মানে কি, মানে হচ্ছে এটা একটা আনুমানিক একটা ফর্মুলা আর কি। তো আমি তোমাদের বলে দিই, তারপরে বলছি। অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হাইপোথেটিক্যাল ভলিউম, মানে হচ্ছে একটা আনুমানিক একটা ভলিউম, আনুমানিক একটা ফর্মুলা, যেটা কি হচ্ছে না, বডি ফ্লুইড ইনটু হুইচ এ ড্রাগ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাট এ কনসেন্ট্রেশন ইকুয়াল টু দ্যাট ইন প্লাজমা অ্যাজিউমিং দ্য বডি ফ্লুইড টু বি সিঙ্গেল কম্পার্টমেন্ট। এইটা সব মনে রাখো, অ্যাজিউমিং দ্য বডি টু বি এ সিঙ্গেল কম্পার্টমেন্ট। দেখো আমি কিছুক্ষণ আগে এটা বললাম যে বডি, একটা মানুষের বডির মধ্যে বিভিন্ন ধরনের বডি ফ্লুইডস থাকে, কিন্তু এক্ষেত্রে অ্যাজিউম করে নিতে বলেছে যে বডি ফ্লুইড এক ধরনের আমাদের শরীরের মধ্যে। এটা অ্যাজিউম করো যে আমাদের শরীরের মধ্যে এক ধরনের বডি ফ্লুইড আছে, বুঝতে পারছো তো, বিভিন্ন ধরনের নয়। এটা অ্যাকচুয়ালি রিয়েল, ঠিক আছে। একটা মানুষের মধ্যে এইভাবে মানে বডি ফ্লুইডগুলো বিভিন্ন আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড, এইভাবে ডিভাইডেশন করে আছে। কিন্তু এখানে অ্যাজিউম করে নিতে বলা হয়েছে যে এক ধরনের বডি ফ্লুইড আছে শরীরের মধ্যে, বুঝতে পারলে তো? তো সেইটাকে অ্যাজিউম করে এই ভলিউমটা তোমার ক্যালকুলেশনটা মানে এই ফর্মুলাটা দেওয়া হয়েছে। এই জন্য তো হাইপোথেটিক্যাল বলা হয়েছে, অনুমান করতে বলা হয়েছে, এটা কিন্তু রিয়েল নয়, বুঝতে পারলে তো? এবার হচ্ছে এটা হচ্ছে কি জিনিস, মানে এর ফর্মুলাটার ক্যালকুলেশন কি, টোটাল অ্যাডমিনিস্ট্রার্ড অ্যামাউন্ট অফ ড্রাগ, মানে হচ্ছে যদি আমরা কোনো ড্রাগকে একটা টোটাল অ্যামাউন্ট একটা ড্রাগকে আমরা শরীরের মধ্যে প্রবেশ করাই, সেটা ওই শরীরের মধ্যে প্রবেশ করানোর পর প্লাজমাতে তার কনসেন্ট্রেশন কত আছে সেটাকে দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ওই অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন পেয়ে যাব ড্রাগটার, বুঝতে পারলো? তাহলে কি বললাম, একটা ড্রাগকে নির্দিষ্ট একটা টোটাল, ধরো একটা ডোজে দেওয়া হলো, ঠিক আছে, টোটাল ডোজটা দেওয়ার পরে ওই ডোজটাকে আমরা যদি অ্যামাউন্টটাকে, ওই ড্রাগ অ্যামাউন্টটাকে আমরা যদি ড্রাগটা দেওয়ার পর ড্রাগটা প্লাজমার সঙ্গে কি পরিমাণ মিশেছে,
ওইটাকে দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। বুঝতে পারলে তো? এবার অ্যাপারেন্ট কেন বলা হচ্ছে, ঠিক আছে, অ্যাপারেন্ট মানে হচ্ছে, কারণ বলা হচ্ছে এই যে ক্যালকুলেশনটা আমরা যদি কোনো ড্রাগের ক্ষেত্রে করি তাহলে ওর ক্যালকুলেশনটা শরীরের যে বডি ফ্লুইডের সঙ্গে ম্যাচ করবে না। কারণ আমি আগেই বলেছি যে এটা হাইপোথেটিক্যাল, এটা একটা অনুমান। কারণ এর যদি ক্যালকুলেশন কোনো ড্রাগের আমরা ক্যালকুলেশন বসি, ওই ড্রাগটার শরীরের যে বডি ফ্লুইডের থেকে তার যে অ্যাপারেন্ট ভলিউমের ডিস্ট্রিবিউশন অনেক সময় বেশি হতে পারে, ঠিক আছে। ডিগক্সিন, ক্লোরোকুইনিন এই ধরনের ড্রাগদের তোমার হচ্ছে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন 1000 লিটারও পেরিয়ে যায়, যেখানে আমাদের বডি ফ্লুইড হচ্ছে একটা 70 কেজি মানুষের ক্ষেত্রে টোটাল বডি ওয়াটার হচ্ছে 42 লিটার। তাহলে এইভাবে, এই জন্য আমি বলছিলাম যে এটা একটা আনুমানিক একটা ফর্মুলা। এই ফর্মুলাটা বেসিক্যালি ইউজ করা হয়ে থাকে একটা ড্রাগের প্রপার্টিকে জাজমেন্ট করার জন্য। বুঝতে পারছো তো? একটা ড্রাগ কী ধরনের ড্রাগ, যে ড্রাগটা প্লাজমা প্রোটিনে কতটা বাইন্ড হয়েছে, প্লাজমাতে কনসেন্ট্রেশন তার কত, বা সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে কতটা পরিমাণ গেছে ড্রাগটা শরীরের মধ্যে দেওয়ার পরে, সেটা তার প্রপার্টিটা জাজমেন্ট করার জন্য আমরা এই অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন যে ফর্মুলাটাকে ইউজ করে থাকি। এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, মানে একটা মানুষের যে অ্যানাটমিক্যাল এবং ফিজিক্যাল স্পেস থাকে, ফিজিক্যাল যে ভলিউম থাকে শরীরের মধ্যে, ওর সঙ্গে এটা রিলেট নয়। বুঝতে পারছো তো? এটা অ্যাকচুয়াল নয়। এবার অ্যাপারেন্ট আমি তোমাকে বললাম যে এর যে ক্যালকুলেশন, এর যে রেজাল্টটা বেরোবে, ক্যালকুলেশনের পর কোনো ড্রাগের যদি রেজাল্ট বেরোয় সেটা বিভিন্ন ড্রাগের ক্ষেত্রে বিভিন্ন, ঠিক আছে। কোনটা বেশিও হতে পারে, কোনটা কম হতে পারে। এবার বেশি কম কি করে হবে? যে ড্রাগের এই যে কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ প্লাজমা, মানে প্লাজমাতে যার কনসেন্ট্রেশন বেশি থাকবে, তাহলে তার সেলের মধ্যে যাওয়ার ক্ষমতাটা কি কম থাকবে, তাহলে তার সেক্ষেত্রে কি হবে, এই যে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কম হবে। এই পরিমাণটা যদি বেশি হয় তাহলে এখান যে টোটাল ক্যালকুলেশনের রেজাল্টটা সেটা কম হবে। আর যে ড্রাগের কনসেন্ট্রেশন অফ দ্য প্লাজমাতে, মানে প্লাজমাতে যে কনসেন্ট্রেশনটা যে ড্রাগের কম থাকবে, তার অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কী হবে, বেশি হবে, স্বাভাবিক। বুঝতে পারছো তো? কিন্তু মনে রাখবে যে এই যে এটা একমাত্র ক্যালকুলেশন, মানে তোমার ভলিউম জাজমেন্টের জন্য এই ফর্মুলাটা নয়। এই ফর্মুলাটা বেসিক্যালি ড্রাগের প্রপার্টিস, ঠিক আছে, সেটা জানার জন্য ইউজ করা হয়ে থাকে। কারণ এখানেই বলে দেওয়া হয় যে অ্যাজিউমিং দ্য বডি টু বি এ সিঙ্গেল কম্পার্টমেন্ট, মানে বডির মধ্যে যে বডি ফ্লুইডগুলো আছে, টোটাল বডি ওয়াটার, ওটা এক ধরনের, সেইটা ভেবে করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল তো বিভিন্ন ধরনের বডি ফ্লুইড থাকে, তাহলে এর সাথে এর তো মিশবে না, ঠিক আছে। এই জন্য অ্যাজিউমিং করতে বলা হয়েছে, এবং এটা দ্যাটস কল হাইপোথেটিক্যাল, আনুমানিক একটা ফর্মুলা, আনুমানিক একটা ভ্যালু বেরোবে, যেটা হচ্ছে যার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। বুঝতে পারছো তো? এবার আসি ড্রাগ রিডিস্ট্রিবিউশন। আমি যখন ড্রাগ ডিস্ট্রিবিউশন শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে ড্রাগ ডিস্ট্রিবিউশনের মধ্যেও ড্রাগ অ্যাবজর্পশনের মতন অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত। তো সেই ছোট ছোট জিনিসের মধ্যে ফার্স্ট যেটা আছে ড্রাগ রিডিস্ট্রিবিউশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের জেনে রাখা উচিত। It is the movement of a drug from an initial site of high concentration, typically a high blood flow rich organ, to other less perfused tissue in the body. এটা তোমাদের বুঝতে এখন অসুবিধা হবে। আমি এই যে ছকটা এঁকেছি, এই ছকের মাধ্যমে তোমাদের বোঝাই, দিলে তোমাদের এই জিনিসটার মধ্যে, এই উপরের যে লাইন তিনটার মধ্যে কি জিনিসটা আছে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট আসি, একটা ড্রাগকে আমরা যে কোনো রুটে দিলাম আর কি, সে ওরালি হোক প্যারেন্টেরাল হোক, যে কোনো রুটে আমি দিলাম, ওকে। তো তারপরে কি হচ্ছিল, ওই ড্রাগটার অ্যাবজর্পশন হচ্ছিল। ড্রাগটা রুট থেকে যে রুটে দিলাম সেই রুট থেকে কী হচ্ছে না, ড্রাগ অ্যাবজর্পশনের মাধ্যমে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড স্ট্রিমে এসেছিল, ক্লিয়ার। তারপরে হচ্ছে ড্রাগটা অ্যাবজর্পশনের পর কি হয়, ড্রাগ ডিস্ট্রিবিউশন হয়, কিছুক্ষণ আগে পড়ালাম। সেক্ষেত্রে কি হচ্ছিল না, ওই সিস্টেমিক সার্কুলেশন থেকে ওই ড্রাগটা শরীরের বিভিন্ন বডি ফ্লুইডে যাচ্ছিল, ওকে। এতটা পুরো কনসেপ্ট ক্লিয়ার। এবার আসি মেন জিনিসে। এবার এই যে ড্রাগটা বললাম, কিছু কিছু ড্রাগ আছে যারা হচ্ছে হাইলি লিপিড সলিউবেল ড্রাগ, যেমন হচ্ছে এক্সাম্পল থায়োপেন্টন, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল ধরে রাখো, এক্সাম্পল হচ্ছে থায়োপেন্টন। এই ড্রাগটা কি হয় না, এইরকম ড্রাগ, এই ধরনের ড্রাগ যারা হাইলি লিপিড সলিউবেল হয়, তাদের ড্রাগটা ডিস্ট্রিবিউশন যে যখন হয়, তারা কি করে না, ওই ডিস্ট্রিবিউশনটা আগে কোথায় হয়, যে সমস্ত শরীরের যে অর্গ্যান হাইলি ব্লাড ফ্লো হয়, যে সমস্ত হাইলি ব্লাড রিচ অর্গ্যান, মানে যে সমস্ত অর্গ্যানে শরীরের মধ্যে বেশি ব্লাড ফ্লো হয়, তাড়াতাড়ি ব্লাড ফ্লো হয়, হাই ব্লাড ফ্লো হয়, সেই সব অর্গ্যানে এই থায়োপেন্টনের মতো হাইলি লিপিড সলিউবেল ড্রাগের ডিস্ট্রিবিউশন আগে হয়, ঠিক আছে, অন্যান্য টিস্যু মাসেলসের তুলনায়।
কোথায় হয় তাহলে বললাম, ভালো করে মাথায় রাখো, হাইলি ব্লাড ফ্লো রিচ অর্গ্যানে, যে সমস্ত অর্গ্যানে দ্রুত তাড়াতাড়ি বেশি ব্লাড ফ্লো হয়, যেরকম হচ্ছে ব্রেন, হার্ট, কিডনি, লিভার, এরকম কি হচ্ছে হাইলি লিপিড সলিউবল ড্রাগ লাইক থায়োপেন্টন। ঠিক আছে, এবার সেখানে তো সে পৌঁছে গেল, ঠিক আছে, হাই ব্লাড ফ্লো রিচ অর্গ্যানে। এবার সেখানে তার ঘনত্বটা কি হয়ে গেল, ওই ড্রাগের, এই যে থায়োপেন্টনের মতো ড্রাগের, ওখানে ওর ঘনত্বটা কি হয়ে গেল, বেড়ে গেল। ঠিক আছে, এবার সেখানে বেড়ে যাওয়ার কারণে ডিফিউশনের মাধ্যমে কি হবে, ওই হাই কনসেন্ট্রেশন থেকে যে সমস্ত টিস্যু বা মাসেলস বা অর্গ্যানে ব্লাড ফ্লো কম আছে, তাহলে সে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে আসতে চাইবে, স্বাভাবিক নেচারের নিয়ম অনুযায়ী। তাহলে ওই হাই ব্লাড ফ্লো রিচ অর্গ্যান থেকে ওই থায়োপেন্টনের মতো হাইলি লিপিড সলিউবল ড্রাগগুলো ব্রেন, হার্ট, ইটিসি, মানে ব্রেন, হার্ট, লিভার, ওগুলাতে ছড়িয়ে পড়ার পর, হাই কনসেন্ট্রেশন ওই অর্গ্যানগুলোতে হওয়ার পর তারা কি করবে, লো কনসেন্ট্রেশন যুক্ত যে সমস্ত অর্গ্যান বা টিস্যু বা মাসেলসে চলে আসবে। ঠিক আছে, সেটাকেই আমরা বলছি ড্রাগ রিডিস্ট্রিবিউশন। মানে প্রথমে যে নর্মাল স্পিডে ওই ড্রাগটার, ওই থায়োপেন্টন লাইক হাই লিপিড সলিউবল ড্রাগের ডিস্ট্রিবিউশন যে স্পিডে হওয়ার কথা ছিল, তার চেয়ে আরও দ্রুত স্পিডে হয়েছে। কেন? কারণ সেই সব অর্গানে হয়েছে যেসব অর্গানে হাইলি ব্লাড ফ্লো হয়। তাহলে ব্লাড ফ্লো স্পিডে হওয়ার কারণে ওই লিপিড সলিউবল ড্রাগগুলোর ডিস্ট্রিবিউশনও স্পিডে হয়। কেন বললাম? কারণ হাইলি লিপিড সলিউবল মানে কি, আমি আগে অনেকবার বলেছিলাম যে সেল মেমব্রেন কি লিপিড দিয়ে তৈরি হয় বেসিক্যালি। ঠিক আছে, ওই লিপিড লেয়ার বেসিক্যালি থাকে দুটো লিপিড লেয়ার, যার কারণে ওই সব হাইলি ব্লাড ফ্লো রিচ অর্গানে ওদের যে ডিস্ট্রিবিউশনের যে প্রক্রিয়াটা স্পিডে হয়। এবার সেখানে তার ঘনত্ব বেড়ে গেল ওই ড্রাগগুলোর, এই থায়োপেন্টনের মতো হাইলি লিপিড সলিউবল ড্রাগগুলোর। ওখান থেকে কি হচ্ছে না, ড্রাগ যে রিডিস্ট্রিবিউশন এর মাধ্যমে কি হচ্ছে না, লো ব্লাড ফ্লো অর্গানে বা মাসেলস বা অ্যাডিপোজ টিস্যু বেসিক্যালি এগুলোতে আবার ব্যাক চলে আসে। মানে ডিস্ট্রিবিউশন হলো হাই ব্লাড ফ্লো রিচ অর্গানে, সেখান থেকে রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে, ঠিক আছে, লো ব্লাড ফ্লো অর্গান এবং টিস্যুতে বা মাসেলসে চলে এলো। এটাকে আমরা বলছি ড্রাগ রিডিস্ট্রিবিউশন। এবার এক্ষেত্রে সুবিধাটা কি? এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে, যদি ওই থায়োপেন্টন হচ্ছে এক ধরনের ইন্ডাকশন অ্যানাস্থেসিক এজেন্ট। এবার যদি আমি তোমাদের বলি, থায়োপেন্টনের মতো হাইলি লিপিড সলিউবল ড্রাগ যদি বেশিক্ষণ ব্রেনে থাকে, তার কনসেন্ট্রেশনের মাত্রা তো এমনিতেই বেশি হয়ে গেছে ব্রেনে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, যেহেতু হাইলি লিপিড সলিউবল, তাহলে ওখানে যদি সে বেশিক্ষণ থাকে, তাহলে ও কি করবে না, অ্যানাস্থেসিয়ার এফেক্ট বেশি করবে, পেশেন্ট কোমায় চলে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হচ্ছে না, সেটা হওয়ার আগে কি হচ্ছে না, রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে অন্যান্য লো ব্লাড ফ্লো রিচ অর্গানে টিস্যুতে চলে আসছে। মানে এক্ষেত্রে আমরা বলতে পারি এই জন্য থায়োপেন্টনকে ইন্ডাকশন অফ জেনারেল অ্যানাস্থেসিয়া হিসেবে থায়োপেন্টন কাজ করে। ঠিক আছে, বেশিক্ষণ থাকলে কিন্তু এফেক্ট খারাপ হয়ে যাবে, পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে, অ্যানাস্থেসিয়ার ডোজ বেশি হয়ে যাবে। ঠিক আছে, তা এই জন্য থায়োপেন্টন লাইক হাইলি লিপিড সলিউবল ড্রাগগুলোর শর্ট অফ অ্যাকশন খুব কম হয়, কারণ দ্রুত গেলো, আবার দ্রুত কিছু মিনিটের মধ্যে রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে আবার লো ব্লাড ফ্লো রিচ অর্গানে চলে এলো, যার কারণে ব্রেনের যে অ্যানাস্থেসিয়ার প্রভাবটা কমে গেল, যতটা দরকার ছিল ততটাই হলো, তার চেয়ে বেশি হলো না, তাই না? এটা একটা প্রফিট, যে এইভাবেই ড্রাগ রিডিস্ট্রিবিউশন হয়ে থাকে হাইলি। সেটাই আমি বলছিলাম যে হাই কনসেন্ট্রেশন, ইনিশিয়াল সাইট অফ হাই কনসেন্ট্রেশন টিপিক্যালি হাই ব্লাড ফ্লো রিচ অর্গান টু আদার লেস পারফিউজ টিস্যু ইন দ্য বডি। ইটস দ্য মুভমেন্ট, এটা এমন একটা মুভমেন্ট যে ক্ষেত্রে কি হচ্ছে না, হাইলি লিপিড সলিউবল ড্রাগ লাইক থায়োপেন্টন কি করছে না, হাই ব্লাড ফ্লো রিচ অর্গান থেকে আবার রিডিস্ট্রিবিউশনের মাধ্যমে লো ব্লাড ফ্লো রিচ অর্গানে ঘুরে চলে আসছে। সেই জন্য আমরা বলছি এটাকে রিডিস্ট্রিবিউশন। ওকে, বুঝতে পারলে তো? ড্রাগ ডিস্ট্রিবিউশনের সাব টপিক আমরা পড়াচ্ছিলাম, তার মধ্যে ফার্স্ট হয়ে গেল ড্রাগ রিডিস্ট্রিবিউশন। সেকেন্ড আসি ড্রাগ রিজার্ভার্স অর টিস্যু স্টোরেজ বা ড্রাগ টক্সিসিটি। জিনিসটা কি? কিছু কিছু ড্রাগ আছে, তারা কি করে না, কিছু কিছু শরীরের মধ্যে অর্গ্যান, টিস্যু বা মাসেলসে পরিমাণের চেয়ে বেশি সময় ধরে এবং বেশি পরিমাণে ওই ড্রাগগুলো ওই অর্গ্যানের সঙ্গে, ওই টিস্যুর সঙ্গে, ওই মাসেলের সঙ্গে অ্যাকুমুলেশন বেশি করে। মানে কি? মানে হচ্ছে, ধরো একটা ড্রাগ আমি খেলাম, ঠিক আছে, ওই ড্রাগটা আমাদের শরীরে গিয়ে যে কোনো একটা
শরীরের অর্গ্যান বা টিস্যু বা মাসেলের সঙ্গে যে পরিমাণ তার অ্যাকুমুলেশন হওয়ার কথা ছিল ওই ড্রাগটার ওই অর্গ্যানের ক্ষেত্রে বা ওই টিস্যুর ক্ষেত্রে, তার চেয়ে বেশি পরিমাণ সময় ধরে এবং বেশি পরিমাণ ধরে ওই ড্রাগটা ওই অর্গ্যানে অ্যাকুমুলেশন বেশি হচ্ছে ওই ড্রাগটার। বুঝতে পারছো তো? এবার যদি ওই ড্রাগটাকে আমি কন্টিনিউ নিতে থাকি তাহলে ওই ড্রাগটার অ্যাকুমুলেশন ওই অর্গ্যান বা ওই টিস্যু বা ওই মাসেলসের ক্ষেত্রে কি বাড়তে থাকবে। তাহলে একটা সময়ের পরে ওই ড্রাগটা কি করবে না, ওই মাসেলটার ক্ষেত্রে বা ওই টিস্যুটার ক্ষেত্রে বা ওই অর্গ্যানটার ক্ষেত্রে কি হবে না, টক্সিসিটি তৈরি করবে। স্বাভাবিক, যখন কোনো মাসেল বা কোনো টিস্যুর সঙ্গে যদি নর্মাল থেকে বেশি পরিমাণ কোনো ড্রাগ চিপকে থাকবে, জমে থাকবে ওই অর্গ্যানে বা ওই মাসেলসে, তাহলে ওর ক্ষেত্রে ওই মাসেল বা অর্গ্যানের ক্ষেত্রে ওই ড্রাগটা কি করবে, টক্সিসিটি ক্রিয়েট করবে। বুঝতে পারলে তো কি ব্যাপারটা? টক্সিসিটি মানে কি সেরকম তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই। টেট্রাসাইক্লিন, এটা একটা এক ধরনের ড্রাগ। এ কি করে না, বেশিক্ষণ ধরে মানে ও দীর্ঘদিন ধরে বোনস এবং টিথের সঙ্গে ওর অ্যাকুমুলেশন এই বোনস এবং টিথে কন্টিনিউয়াসলি হতে থাকে। এবার যদি দীর্ঘদিন ধরে একটা পেশেন্ট যদি টেট্রাসাইক্লিন খায়, তাহলে ওই টেট্রাসাইক্লিন বোনসে এবং টিথের ক্ষেত্রে কি হবে, ওর অ্যাকুমুলেশনটা বাড়তে থাকবে। ঠিক আছে, মানে টিথে এবং বোনসে টেট্রাসাইক্লিনের অ্যাকুমুলেশনের পরিমাণ কি বাড়তে থাকবে, তাহলে ওই টেট্রাসাইক্লিনটা বোনের ক্ষেত্রে কি করবে, টক্সিসিটি তৈরি করবে। ঠিক আছে। তারপরে হচ্ছে থায়োপেন্টন কি করবে, সেম টু সেম অ্যাডিপোজ টিস্যুতে বেশি পরিমাণ অ্যাকুমুলেশন হতে থাকবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তাহলে অ্যাডিপোজ টিস্যুর ক্ষেত্রে থায়োপেন্টন কি তৈরি করবে, টক্সিসিটি তৈরি করবে। সেরকমভাবে ডিগক্সিন হার্টের ক্ষেত্রে তৈরি করে। হার্ট একটা অর্গ্যান, ডিগক্সিন দীর্ঘদিন ধরে কোনো পেশেন্টকে দেওয়া হলে ও এতটা পরিমাণে হার্টে অ্যাকুমুলেট হয়ে যায়, যার কারণে হার্টের ক্ষেত্রেও ডিগক্সিন কি হবে, বিষক্রিয়া তৈরি করতে পারে, টক্সিসিটি ক্রিয়েট করতে পারে। বুঝতে পারলে তো ড্রাগ টক্সিসিটি জিনিসটা কি বা টিস্যু স্টোরেজটা কি। ওকে, এবার সেকেন্ড তো হয়ে গেল। এবার থার্ড আছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। এটা কি জিনিস? এটা হচ্ছে দ্য ক্যাপিলারি বাউন্ডারি দ্যাট ইজ প্রেজেন্ট বিটুইন ব্লাড অ্যান্ড ব্রেন। মানে কি, স্বাভাবিকভাবে আমাদের আর্টারি মাধ্যমে কি হয়, অক্সিজেনেটেড ব্লাড যায়, তারপরে মাঝখানে ক্যাপিলারি থাকে, তারপরে ভেন থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গিয়ে আমাদের হার্টে পৌঁছায়। এবার সেম টু সেম আমাদের কি হচ্ছে, ব্রেনেও হচ্ছে। ব্রেনেও সেলস আছে, ব্রেনও নার্ভ সেল দিয়ে তৈরি হয় অনেক। এবার যখন আর্টারি থেকে অক্সিজেনেটেড ব্লাড গেল, এবার এই যে আর্টারির মাধ্যমে ব্লাড যাচ্ছে, এই ব্লাডটার সঙ্গে কি যাচ্ছে, ড্রাগ যাচ্ছে। এবার ওই ড্রাগটা কি করবে না, ক্যাপিলারির মাধ্যমে ক্যাপিলারি থেকে তোমার সেলে প্রবেশ করবে। বুঝতে পারলে তো? এবার হাইলি লিপিড সলিউবল ড্রাগ, এটা ভালো করে, ক্যাপিলারি বাউন্ডারি দ্যাট ইজ প্রেজেন্ট বিটুইন ব্লাড অ্যান্ড ব্রেন। এটা ব্রেন, এটা ধরো এই অংশটা হচ্ছে ব্রেন, টোটালটা ব্রেনের একটা আমি সেল এঁকেছি, পুরো ব্রেন তো আঁকিনি, ব্রেনের একটা সেল বোঝানোর ক্ষেত্রে। এটা হচ্ছে ক্যাপিলারি। ওকে, এবার কি হচ্ছে না, যেগুলো হাইলি সলিউবেল, লিপিড সলিউবেল এবং আনআয়োনাইজড ড্রাগ, যেমন হচ্ছে তোমার বারবিচুরেটস, সিডেটিভস, মানে এর মধ্যে যা ডায়াজিপাম, এইসব ড্রাগগুলা কি হচ্ছে না, হাইলি লিপিড সলিউবেল এবং আনআয়োনাইজড। এরা কি করে না, যখন এই ব্লাডের মাধ্যমে ক্যাপিলারিতে পৌঁছায়, তখন এই লিপিড সলিউবল ড্রাগগুলোর কি হবে, ওর পারমিএবিলিটি কি হয়, বেশি হয়। স্বাভাবিক, আমি আগেই অনেকবার বলেছি, কারণ সেল লিপিড লেয়ার দিয়ে তৈরি, বহুবার বলেছি। তাহলে ওর ক্ষেত্রে ওই লিপিড সলিউবল এবং আনআয়োনাইজড ড্রাগের ক্ষেত্রে ওই সেলের ক্ষেত্রে ওর যে পারমিএবিলিটি, ওই ভেদ্যতাটা কি হবে, বেশি হবে। স্বাভাবিক, যখন ব্লাডের মাধ্যমে ক্যাপিলারিতে ধরো ড্রাগটা এসে পৌঁছালো, এই ড্রাগটা কি হয় না, এই যে এটা হচ্ছে ক্যাপিলারি, এই ক্যাপিলারি তৈরি হয় হচ্ছে এন্ডোথেলিয়াল সেল দিয়ে, এবং এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো, ঠিক আছে, তারা পরস্পরের সঙ্গে টাইট জাংশন করে বসে থাকে। এটা হচ্ছে ব্রেন, এটা হচ্ছে ব্লাড স্ট্রিম, এটা হচ্ছে ব্লাড ভেসেল। তাহলে ভেসেল এবং ব্রেন সেল এইভাবে পরস্পরের সঙ্গে আছে। এবার এই যে সেলগুলো, যে ক্যাপিলারির যে ওয়ালটা, ক্যাপিলারি ওয়াল কি বললাম, এন্ডোথেলিয়াল সেল দিয়ে তৈরি, টাইট জাংশনের মধ্যে বসে থাকে। এই ক্যাপিলারিগুলো, এই ক্যাপিলারির যে ওয়ালটা যে এন্ডোথেলিয়াল সেল দিয়ে তৈরি, এই এন্ডোথেলিয়াল সেলগুলো বেসিক্যালি যেগুলো হাইলি লিপিড সলিউবল ড্রাগ এবং আনআয়োনাইজড ড্রাগ, যেরকম হচ্ছে ডায়াজিপাম, সিডেটিভসের মধ্যে বারবিচুরেট, এইসব ড্রাগকে, কারণ এইসব ড্রাগ হাইলি সলিউবল, লিপিড সলিউবল হওয়ার কারণে এদের এই যে সেলের ক্ষেত্রে ভেদ্যতাটা, পারমিএবিলিটিটা বেশি, যার কারণে একমাত্র ওই ড্রাগগুলো, হাইলি লিপিড সলিউবল ড্রাগগুলো এবং আনআয়োনাইজড ড্রাগগুলো এই মাধ্যম দিয়ে, ওই জাংশনের মাধ্যম দিয়ে কোথায়, এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে ব্লাড, এটা হচ্ছে ব্রেন,
তো ব্লাড থেকে ব্রেন, এই যে জাংশনটা ব্লাড এবং ব্রেন, এই যে জাংশনটাকে আমরা বলছি ব্লাড ব্রেন ব্যারিয়ার। বুঝতে পারলে তো ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি? এক্ষেত্রে শুধুমাত্র হাইলি লিপিড সলিউবল ড্রাগরাই এবং হাইলি লিপিড সলিউবল এবং আনআয়োনাইজড ড্রাগরাই এই ব্লাড ব্রেন ব্যারিয়ার নর্মালের ক্ষেত্রে, এটা নর্মালে, ঠিক আছে, নর্মাল যখন কোনো মানুষ থাকে, ঠিক আছে, ওই নর্মাল মানুষদের ক্ষেত্রে একমাত্র এই যে ব্যারিয়ারটা, এই যে ব্লাড এবং এই যে ব্রেন দুটার মধ্যে যে জাংশনটা, এই যে ব্রেনটা ব্যারিয়ারটা, এইটা একমাত্র নর্মাল মানুষদের ক্ষেত্রে হাইলি লিপিড সলিউবল ড্রাগ এবং আনআয়োনাইজড ড্রাগরা ক্রস করতে পারে। কোনো ক্ষেত্রে নর্মাল কোনো পারসনের ক্ষেত্রে যে বেসিক্যালি যেগুলো হচ্ছে লিপিড ইনসলিউবল, যেগুলো লিপিড ইনসলিউবল, ঠিক আছে, সলিউবল নয় এমন ড্রাগ এবং আয়োনাইজড ড্রাগ, তারা কোনোদিন এই ব্যারিয়ারকে, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ভেদ করে মানে তোমার ইয়েতে আসতে পারবে না, ব্রেনে আসতে পারবে না, ঠিক আছে। যেমন হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডস, ডোপামিন, এইসব ড্রাগগুলো হচ্ছে লিপিড আনসলিউবল ড্রাগ, ঠিক আছে, ইনসলিউবল ড্রাগ। তাদের ক্ষেত্রে কী হচ্ছে না, এই ক্যাপিলারির যে, কারণ যেহেতু লিপিড ইনসলিউবল, এদের ক্ষেত্রে কী হচ্ছে, ব্যারিয়ারটা অনেকটা প্রোটেক্ট হয়ে যাচ্ছে। লিপিড সলিউবলের ক্ষেত্রে এন্ট্রি করতে দিচ্ছে, কিন্তু লিপিড ইনসলিউবলের ক্ষেত্রে এন্ট্রি করতে দিবে না। এই ব্যারিয়ারটা এইভাবে কাজ করে। এবার কিছু কিছু ক্ষেত্রে যখন কোনো মানুষের, কোনো পেশেন্টের তোমার ইয়ে হয়, এনসেফালাইটিস হয়, মেনিনজাইটিস ডিজিজ হয়, সেক্ষেত্রে এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ারের যে পারমিয়াবিলিটি, এটা একটু কি হয়ে যায় না, কমে যায়, ভেদ্যতাটা কমে যায় বলছি, বেড়ে যায়, পারমিয়াবিলিটি বেড়ে যায়। যে ক্ষেত্রে কি হচ্ছে না, যে সমস্ত সাবস্টেন্সেসগুলো এই ব্লাড এবং ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে ব্লাড থেকে সেলে আসতে পারছিল না, সেই সমস্ত সাবস্টেন্সেসগুলো, বা কম এমন সাবস্টেন্সেস আছে যেগুলো আসতে পারতো না, কম আসতো কিন্তু বেশি আসতে পারতো না, সেই সমস্ত সাবস্টেন্সেসগুলো ওই পেশেন্টটার বা ওই মানুষটার এনসেফালাইটিস বা মেনিনজাইটিস হওয়ার কারণে এই ব্যারিয়ারের পারমিয়াবিলিটিটা বেড়ে যায়, যার কারণে ওই যে সাবস্টেন্সেসগুলো আসতে পারছিল না সেগুলোও আসতে পারে। যেরকম হচ্ছে পেনিসিলিন জি, সেটা বেসিক্যালি বেশি আসতে পারতো না, কিন্তু পেশেন্টের এনসেফালাইটিস বা মেনিনজাইটিস হওয়ার কারণে এই ক্যাপিলারি যেটা হচ্ছে ব্রেন এবং ব্লাডের মধ্যে আছে, এইটা ক্যাপিলারিটা, এটা কি করছে না, এর পারমিয়াবিলিটি, এই যে সেলগুলো আছে, এন্ডোথেলিয়াল সেলগুলো আছে, এগুলোর পারমিয়াবিলিটি বেড়ে যায়, যার কারণে ওই ড্রাগগুলো যেগুলো আসতে পারতো না, যে সাবস্টেন্সেসগুলো আসতে দিচ্ছিল না, এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটা এনসেফালাইটিস বা মেনিনজাইটিস হওয়ার কারণে ওকে আসতে দেয়। বেসিক্যালি নর্মালের ক্ষেত্রে আসতে দিবে না বা কম আসবে, কিন্তু এনসেফালাইটিস এবং মেনিনজাইটিসের ক্ষেত্রে বেসিক্যালি আসতে দেয়। বুঝতে পারছো তো? তো আজকে আমরা তাহলে কি কি জিনিস আলোচনা করলাম, ঠিক আছে, একটু সামারাইজ করে নিই। ফার্স্টে আমরা ড্রাগ ডিস্ট্রিবিউশন করলাম, মেন যেটা টপিকটা, একটা প্রসেস ছিল ফার্মাকোকাইনেটিক্সের মধ্যে। সেকেন্ড টপিক যেটা ছিল সেটা হচ্ছে ড্রাগ ডিস্ট্রিবিউশন। ওকে, তো ড্রাগ ডিস্ট্রিবিউশনের মধ্যে ছোট ছোট যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো ছিল, ফার্স্ট যেটা আমরা ড্রাগ রিডিস্ট্রিবিউশন আলোচনা করলাম, তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ড্রাগ টক্সিসিটি পড়ালাম, তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার পড়ালাম। বুঝতে পারলে? তাহলে ড্রাগ ডিস্ট্রিবিউশন শেষ হলো। সেকেন্ড প্রসেস, এটা কি বারবার বলছি, ফার্মাকোকাইনেটিক্সের 2 নম্বর প্রসেস ছিল, তার মধ্যে এই ছোটো ছোটো জিনিসগুলোও আমরা পড়ে নিলাম, ঠিক আছে। এবারে আমরা নেক্সট যে ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজির যে ফার্মাকোকাইনেটিক্স পড়ছি, তার মধ্যে থার্ড প্রসেস ড্রাগ মেটাবলিজম, সেটা পড়াবো, ঠিক আছে, নেক্সট ফার্মাকোকাইনেটিক্সের ভিডিওতে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।